বিহান কম্পাসকে নির্দোষ প্রমাণিত করলে কম্পাস এবার আদালতে সবার সামনে বিহানকে জড়িয়ে ধরল, রেগে গেল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান জজ সাহেবকে বলতে লাগলো, জজ সাহেব ওই যে ল্যাবটা ছিল সেখানে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল না, আমি যতটুকু জানি, কারণ আমি ওখানে খবর পাওয়ার সাথে সাথে যাই। জিৎ আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি জিতকে দেখতে পেয়েছিলাম। তারপরে আমি আবার সিকিউরিটি গার্ডকে ডাকতে বাইরে চলে যাই। তখনও কিন্তু সেখানে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল না। তারপর আমি যখন ওকে ডাকি, ও সাড়া না পায়, তখন আমি আবার ল্যাবে ঘুরে আসি। ওই ল্যাবে তখনও কিন্তু কোনো কেমিক্যাল ছিল না। তার আগে যে জিত বেরিয়ে যাচ্ছিল সেটাও আমি দেখতে পেয়েছি। আর সেই মুহূর্তে দেখতেই পাই একটা অপরিচিত ছেলে মুখে মাস্ক পরে সেই ল্যাবের মধ্যে কাচের জারে কিছু একটা জিনিস নিয়ে ঢুকছে। আর সেটা দেখতে পেয়ে আমি লুকিয়ে পড়ি। আর তারপরে ওই ছেলেটা সেই কেমিক্যালটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর সেই মুহূর্তে তখন আমি সেখানে ঢুকে পড়ি। কারণ আমি তখনই বুঝতে পেরেছি এখানে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। আমি সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টাও করেছিলাম। কিন্তু সমস্ত ক্যামেরাগুলি তখন কিসের অভাবে বন্ধ হয়ে গেছে সেটাও আমি বুঝতে পারি না। তারপর আমি যখন ওই ল্যাবে ঢুকি, আর তারপরে সেই বিষাক্ত কেমিক্যালের জারটা ব্রাস্ট করানো হয়। আর সাথে সাথে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। আর আমি অসুস্থ হয়ে পড়ি। সেখানে কম্পাসের কোনো হাত ছিল না। এই কথা বলার সাথে সাথে জজ সাহেব তখন বলতে লাগলো, তাহলে তাহলে আপনি কি বলছেন কম্পাস নির্দোষ? তখনই বিহান বলতে লাগলো, হ্যাঁ, কম্পাস নির্দোষ। কম্পাস এবং জিতের এখানে কোনো হাত নেই। ওরা একটা কাজ করছে সেটা আমি বেশ ভালো করে জানি। তবে ওরা কোনো কেমিক্যাল নিয়ে এমন কোনো কাজ করছে না যেটা মানুষের পক্ষে ক্ষতিকর হবে। আর আরেকটা কথাও বলে রাখি, সেই দিন ওই ছেলেটার সাথে আরেকজন লোকও জড়িত ছিল, যে আমি আমার আশাকে নিয়ে অপেক্ষা করছিল। না হলে এ এই জারটা হঠাৎ করে কিভাবে ব্রাস্ট হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। জজ সাহেব তখন সমস্ত কথাগুলি শুনে বলতে লাগলো, বিহানের মুখ থেকে আমি সমস্ত সত্যিটা জানার পর এটুকু জানতে পারলাম যে কম্পাস ভৌমিক আর জিৎ গাঙ্গুলি ওরা দুজনে নির্দোষ। তখন বিহান বলতে লাগলো, আমি আপনার কাছে আরেকটা অনুরোধ করি, যে বা যারা এই চক্রান্তটা করেছে আর আমার শরীরে এই বিষাক্ত মেডিসিনটা ঢুকিয়ে দিয়েছে, তাদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আদালত যেন আর সেটা আবার খতিয়ে দেখার চেষ্টা করে। তখন জজ সাহেব বলতে লাগলো, ঠিক আছে, আমি পুলিশের উপর আবার দায়িত্ব দিলাম যে বিহান কে মারার প্ল্যান যারা করেছিল সেইটা যেন আবার তদন্ত করা হয়। আর কম্পাস ভূমিক যেহেতু কোনো অন্যায় করেনি, তাই কম্পাস ভূমিক নিরপরাধ। আর কম্পাস ভূমিককে আমরা এই মুহূর্তে বেকসুর খালাস দিয়ে দিলাম। এই কথা শোনার সাথে সাথে কম্পাস অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। এদিকে মোনালিসা সেটা সহ্য করতে না পেরে যখন চলে যেতে লাগলো, মুক্তা তখন বলতে লাগলো, কি করছিস মোনালিসা, কি করছিস? এখন এই মুহূর্তে বেরিয়ে গেলে না বিহানের চোখে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। তাই বলছি ধৈর্য ধরে এখানে অপেক্ষা করো। অন্যদিকে কম্পাস মনে মনে বলতে লাগলো, বিহান স্যার, আপনি সুস্থ হয়ে গেছেন? আপনি আমাকে বাঁচানোর জন্য আজকে এখানে ছুটে এসেছেন? এতদিন পর্যন্ত আমাকে বাঁচানোর জন্য আপনি অসুস্থতার নাটক করেছিলেন। এই কথাগুলি বলতে থাকে আর খুব ভিতরে কষ্ট পেতে থাকে। পুলিশের উপর দায়িত্বটা দিয়ে জজ সাহেব আজকের মতো আদালতের কার্যক্রম শেষ করে। আর তখনই অভিজ্ঞান দত্ত প্রচণ্ড রেগে যায় সে বিহানের উপরে। বিহান কোনো কথা না বলে যখন অন চলে যাবে, আর তখনই কম্পাস বিহানের দিকে তাকিয়ে বলতে লাগলো, বিহান স্যার, বিহান স্যার, আপনি আমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আজকে এখানে ছুটে এসেছেন? বিহান কিছুই বলে না আর বলতে লাগলো, আমি জানতাম আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার কোনো ক্ষতি হয়নি তো? তখন বিহান কিছুই না বলে দাঁড়িয়ে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার, আজকে আমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বলে কম্পাস ছুটে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে। আর বিহান তখন কোনো কথাই বলে না। কম্পাস তখন খুব কান্না করতে থাকে। কম্পাস কান্না করে বলতে লাগলো, বিহান স্যার, আর আপনি যে আমার জন্য এতটুকু করবেন বিশ্বাস করুন আমি সেটা ভাবতেও পারিনি। এদিকে মোনালিসা সেই কাণ্ডটা দেখে রেগে এমন কাণ্ড করে। আর তখনই মুক্তি বারবার বলতে লাগলো, ওই এই মোনা, এমনটা করিস না, সব দেখবি ঠিক হয়ে যাবে। এদিকে ঋতুজা তো খুব খুশি হয়ে যায়। জিৎ, বড় বৌমা, কম্পাসের বাবা সব খুশি হয়ে যায়। কম্পাস এমনভাবে জড়িয়ে ধরে থাকে বিহানকে আর বলতে লাগলো, বিহান স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনাকে মারার চেষ্টা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। তখনই বিহান বলতে লাগলো, আমি জানি হঠাৎ করে আমাকে সেখানে ডেকে নিয়ে গিয়ে আমার ক্ষতি করে কম্পাসকে ফাঁসানোর পিছনে কে বা কারার হাত আছে সেটা আমি খুঁজে বের করব। আর তাদেরকে না আমি চরম শাস্তি দেব। তখন ঋতুজা হাসতে থাকে আর
বলতে লাগলো, এই তো, এ না হলে আমার ছেলে। এদিকে কম্পাসের বাবাও খুব খুশি হয়ে যায় কম্পাস এর আর বিহানের ভালোবাসাটা থেকে। অন্যদিকে মোনালিসা তার দাদুর কাছে গিয়ে বলতে লাগলো, "দাদু এটা কি হয়ে গেল? কি হয়ে গেল দাদু?" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "মোনা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না। চলো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে।" এই বলে মোনাকে হাত ধরে টেনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাস আর বিহানকে নিয়ে বাড়িতে আসে। আর আসলে মাহি আর সৃষ্টিকা দৌড়ে ছুটে এসে বলতে লাগলো, "দা ভাই আমরা না তোকে অনেক মিস করছি।" তখনই বিহান বলতে লাগলো, "হ্যাঁ, মাহি যে আমার জন্য কতটা মিস করছে সেটা আমি বেশ ভালো করে জানি। মাহির সাথে আমি পরে কথা বলব। আগে অখিলেশ কোথায়? অখিলেশ চৌধুরী কোথায় পালিয়ে গেছে? ওর মুখোমুখি আমি হতে চাই।" তখন অখিলেশবাবু সামনে আসলে বলতে লাগলো, "আপনাকে না আমি যতটা কিন্তু ভালো মানুষ ভেবেছি ততটা আপনি ভালো মানুষ না। আপনি যে একটা খারাপ মানুষ সেটা আমি আগে থেকে জানতাম।" তখন অখিলেশ প্রচন্ড রেগে যায়। তখনই বিহান বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলছি।" অখিলেশ তখন বলতে লাগলো, "ঋতুজা তুমি তোমার ছেলেকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছো?" তখন আন বিহান বলতে লাগলো, "না, মা আমাকে কোনো খেপিয়ে তুলছে না। আপনার এমন কর্মকাণ্ড দেখে না আমার বাবা বলতে আপনাকে লজ্জা করছে। জাস্ট লজ্জা করছে।" এই বলে বিহান সেখান থেকে চলে যেতে লাগলে তখনই সেই অখিলেশ রেগে গিয়ে ঋতুজাকে বলতে লাগলো, "শোনো ঋতুজা আমি তোমাকে একটা কথা বলি। তোমার ছেলেকে তো বিষিয়ে দিয়েছো আমার থেকে। কিচ্ছু করতে পারবে না। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আমি তোমাকে ডিভোর্স দেব। আমি তোমাকে ডিভোর্স দেব আর আমি মুক্তাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবো।" বিহান তখন এই কথাটা শুনতে পায় আর শুনে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, "কি? নিচে নামতে, নামতে তুমি এতটাই নেমে গেছো? তুমি এতটা নোংরা হয়ে গেছো?" অখিলেশ তখন বলতে লাগলো, "শোন বিহান তুই ভুল ভাবছিস আমাকে। আমি কিচ্ছু ভুল বলছি না। তোর মায়ের সাথে আমার যে বনিবনাটা নেই সেটা মুক্তার সাথে আছে। আর মুক্তা আমাদের পরিবারের যদি মেম্বার হয় আমাদের পরিবারের ভালো হবে।" তখন বিহান বলতে লাগলো, "আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কোনো কথা শুনতে চাই না। জাস্ট তুমি আর কোনো কথাই বলবে না। আর মুক্তা মাসি তুমি কি বলেছিলে? আমার মা তোমাকে কি বলেছিল? বিশ্বাসঘাতক। এজন্যই তোমাকে বিশ্বাসঘাতক বলেছে? একদম ঠিক কথাই বলেছে।" তখন অখিলেশ বলতে লাগলো, "শোন বিহান, আমি তোকে বলছি, তুই বুঝতে পারছিস না। তোকে তোকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোর মা ভুল বুঝিয়েছে। তোর মাকে আমি কিছুতেই আর সহ্য করতে পারছি না। তাই আমি তোর মাকে তো ডিভোর্স দেবই। ডিভোর্স পেপারে তোর মার অথচ সই করতে কোনো আপত্তি থাকবে না?" তখন মুক্তা বলতে লাগলো, "হ্যাঁ, সই তো করতেই হবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "ডিভোর্স পেপারে আমি সই করব। কিন্তু আমি যে এ বাড়ি ছেড়ে যাব না সেটা তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। কারণ আমার শ্বশুরমশাই নিজে এ বাড়ির অধিকার আমার নামে কাগজে কলমে লিখে দিয়েছে। তাই তুমি এটা ভেবো না ডিভোর্স দিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো। আর আমার অধিকার কতটুকু সেটা আমি বেশ ভালো করে জানি। যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে এই বাড়িতে থাকবো।" তখনই মুক্তা প্রচন্ড রেগে যায় ঋতুজার উপর আর বলতে লাগলো, "ঋতুজা কি ভেবেছিস? তোকে তো আমি এ বাড়ি থেকে বের করে ছাড়বো। অখিলেশের জীবন থেকে তো বের করব। তার সাথে, সাথে এই বাড়ি থেকে বের করব।" এদিকে বিহান তার বাবার এই আচরণ দেখে প্রচন্ড কষ্ট পায় আর বলতে লাগলো, "বাবা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারব না। কোনোদিন না।" অন্যদিকে দেখা যায় কি করে মুক্তা সেই ঋতুকে বাড়ি থেকে বের করবে সেটার জন্য অভিজ্ঞান দত্তের সাথে প্ল্যান করতে থাকে। তারপরে রাতের অন্ধকারে লুকিয়ে অভিজ্ঞান দত্তের কাছে যায় দেখা করতে। আর অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "শোনো মুক্তা, তোমাকে আমি একটা কথা বলে রাখি। তুমি ওই বাড়িতে আছো, তুমি অখিলেশের মন জয় করছো কিন্তু মানুষের মন বদলাতে সময় লাগে না। তাই তোমার নিজের আখেরাটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে।" মুক্তি তখন বলতে লাগলো, "কি বলছেন আপনি?" তখনই বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই বলছি। ঋতুকে একেবারে শেষ করে দিতে হবে। ঋতু যতক্ষণ আছে কম্পাসকে আমরা কিছুতেই শেষ করতে পারব না। তাই ঋতুকে শেষ করতে হলে সেটাকে তোমাকেই করতে হবে।" মুক্তি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঋতুর এমন অবস্থা করব ঋতু যেন দাঁড়াতে না পারে, এমনকি কথাও বলতে না পারে। আমি সেই ব্যবস্থা করব।"